উপন্যাস আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি, পর্ব 22। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। মেহেরুন এহসানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে কাঁদছে। কান্নার শব্দ থামানোর কোনো চেষ্টা নেই। গলা কাঁপছে, কেবল একটাই কথা উচ্চারণ করছে, দয়া করে একটাবার আমার দাদাজানকে দেখতে দিন, একটাবার আমার দাদাজানকে দেখতে দিন। প্রয়োজনে আপনি নিয়ে যাবেন, আবার ফিরিয়ে আনবেন, তাও দয়া করে নিয়ে যান। কিন্তু এহসান যেন আগুন হয়ে আছে, তার চোখে প্রচণ্ড ক্রোধ, চোয়াল শক্ত হয়ে গেছে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, চুপ, আর একটা শব্দ মুখ থেকে বের করবি না, বেয়াদব নারী, চুপচাপ বসে থাক। মেহেরুন নিঃশ্বাস আটকে আসে, চোখ দুটো পানিতে ভরে যাওয়া আরও বেশি। কি এমন ঘটল যে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো? একটু পিছনে ফিরলেই পাওয়া যাবে সেই উত্তর। সকালের ঘটনা। বাড়ির সবাই ফজরের নামাজ আদায় করে একসঙ্গে নাস্তার টেবিলে বসেছে। মেহেরুন এহসানের পাশে দাঁড়িয়েছিল, নিঃশব্দে পরিবেশন করছিল নাস্তা। ঠিক তখনই তাজিম সাহেব পাগলের মতো ছুটে বাড়িতে প্রবেশ করে। শ্বাস ঘন, চোখে আতঙ্ক। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র কণ্ঠে বলে ওঠে, দয়া করে মেহেরুনকে নিয়ে আয় এহসান। আব্বা কাল রাত থেকে খুব বেশি অসুস্থ, ওকেই শুধু দেখতে চাইছে, একবার মাত্র একবার নিয়ে আয়। এহসানের মুখ কালো হয়ে ওঠে, চোখের কোণে তীব্র বিস্বাদ। ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বলে, তোদের মতো কুকুরদের এই বাড়িতে ঢোকার সাহস দিল কে? তোরা যখন ইচ্ছে তখন চলে আসিস। মনিরুল সাহেব কঠিন গলায় বলে, এহসান, এসব বলার সময় নয়, তুমি মেহেরুনকে নিয়ে যাও। তাজিম সাহেব আকুল স্বরে আবার অনুনয় করে, হ্যাঁ হ্যাঁ, তুই দয়া করে একবার নিয়ে আয়। এহসান ধীর পদক্ষেপ তাজিম সাহেবের সামনে এসে দাঁড়ায়, চোখের দৃষ্টি হিমশীতল, তীক্ষ্ণ কণ্ঠে উচ্চারণ করে, আমি এহসান কাউকে দয়া করি না, চুপচাপ বেরিয়ে যা, নয়তো কুকুরের মতো মেরে বের করে দেব। তাজিম সাহেব হতবিহ্বল হয়ে মেহেরুনের দিকে তাকান, তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ভাতিজি কাঁদছে, ঠোঁট চেপে রেখেছে, চোখের জল সামলানোর ব্যর্থ চেষ্টা করছে। এহসান আবার গর্জে ওঠে, তাজিম তালুকদার, বেরিয়ে যাও এখান থেকে। তাজিম সাহেব কিছু না বলে ফিরে যান, পদক্ষেপগুলো ভারী হয়ে আসে। এহসানের পিছনে ফিরে তাকিয়ে দেখে মেহেরুন ফুঁপিয়ে কাঁদছে। কোনো দিকে না দেখে, না কিছু শুনে সে তার হাত ধরে টেনে নিয়ে কক্ষে নিয়ে আসে, তাও সবার সামনে। কক্ষে আসার সঙ্গে সঙ্গে মেহেরুন ধপ করে মাটিতে বসে পড়ে। বুকের ভেতরটা একটা চেপে রাখা যন্ত্রণা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। দয়া করে একটা বার আমায় দাদাজানকে দেখতে দিন, একটা বার। প্রয়োজনে আপনি সঙ্গে থাকবেন, নিয়ে যাবেন, ফিরিয়ে আনবেন, তাও দয়া করে যেতে দিন। শ্বাস কাঁপছে, গলা বুঝে আসছে, চোখের জল থামার কোনো নাম নেই। কিন্তু এহসানের মুখে একটু করুণা নেই, চোখের দৃষ্টি কঠিন, ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক বিদ্রূপের রেখা। সে রূঢ় কণ্ঠে বলে, চুপ, একদম চুপ, আর একটা শব্দ মুখ থেকে বের করবি না, বেয়াদব নারী, চুপচাপ বসে থাক, এই নোংরাদের নামও নিবি না আমার সামনে। কথাগুলো যেন বজ্রঘাত হয়ে নেমে আসে মেহেরুনের ওপর। কিন্তু আজ মেহেরুন আর আগের মতো নিশ্চুপ থাকল না, তার রক্তে যেন বিদ্রোহর আগুন জ্বলে উঠল। এক ঝটকায় উঠে দাঁড়ায়, চোখ দুটো বিস্ফোরণ, হৃদয়ে দাবানল। বাঘিনীর ন্যায় এক তীব্র বিক্রমে এহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে ফেলে। চোখে লাল শীটে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফুঁসে ওঠে, আপনি নিজেই একটা নোংরা, আর আমার বাবা চাচাদেরকে নোংরা বলছেন? লজ্জা থাকা উচিত আপনার, লজ্জা। নিজের আপন চাচাতো ভাইয়ের আপন মেয়েকে বিয়ে করতে লজ্জা লাগেনি? এহসানের চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু সে একটু হাত ছাড়ানোর চেষ্টা করল না, বরং তার গাঢ় শীতল দৃষ্টি মেহেরুনের মুখের দিকে স্থির হয়ে থাকল। এক দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেল, তারপর ঠান্ডা অথচ তীব্র কণ্ঠে বলে ওঠে,
তুই আমার বউ ভাতিজি নোস। আর তোর দাদা, সে আমার আব্বার আপন ভাই নয়। মেহেরুন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি বলছেন আপনি? তোর দাদা আমার আব্বার চাচাতো ভাই মাত্র। তার বাবা মা মারা যাওয়ার পর আমার দাদা তাকে বড় করেছেন। তাই তোকে এতদিন এই পরিবারের অংশ মনে করা হয়েছে, কিন্তু রক্তের সম্পর্ক তুই আমাদের কেউ নস। মেহেরুন আবারও এক ধাপ পেছনে সরে যায়। না না, এটা সত্য না, এটা মিথ্যে। এহসানের ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি এঁকে বলে, তুই তো একবারও আয়নায় গিয়ে নিজেকে দেখিসনি, তাই না? একবার আয়নায় গিয়ে দেখ। তোর কি মনে হয় তুই আমাদের মতো পাগলের বাচ্চা? তুই শুধু এই বংশের নয়, এই দেশেরই নস তুই। মেহেরুন যেন গলায় কিছু আটকে গেছে এমনভাবে তাকিয়ে থাকে তার দিকে। তারপর হাসতে হাসতে বলে, পাগল হয়ে গেছেন আপনি? এসব বলছেন পাপে পাগল হয়ে গেছেন, এসব মিথ্যে মিথ্যে। এহসান ধৈর্য যেন ভেঙে পড়ে। সে দ্রুত বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের ফোনটা তুলে নেয়। আমি তোর জন্য প্রমাণ এনেছি মেহেরুন। সে ফোনের স্ক্রিনে কিছু খুঁজতে থাকে। কয়েক মুহূর্ত পর এক ছবি বের করে মেহেরুনের সামনে তুলে ধরে। মেহেরুনের প্রথমে তাকাতে চায় না, কিন্তু চোখ গিয়ে পড়ে স্ক্রিনের, আর তাতেই সে হতভম্ব হয়ে যায়। তার শরীর যেন শূন্য হয়ে যায়, পা কাঁপতে থাকে। সে তাকিয়ে আছে ছবির দিকে, তারপর তাকাচ্ছে এহসানের দিকে। এ কে? ফোনের স্ক্রিনে হাসপাতালের একটি ছবি। শুয়ে আছে এক মহিলা, একদম মেহেরুনের মতো। না, শুধু মতো না, একদম সেই, শুধু বয়স বেশি। মেহেরুন কাঁপা কাঁপা হাতে ফোনের দিকে ইঙ্গিত করে ফিসফিস করে বলে, এ কে? আমি আমি কি? মেহেরুন অবিশ্বাস ভরা দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে আছে। ওর কণ্ঠে যেন জমে গেছে, শব্দগুলো বের হচ্ছে না। এহসান গভীর শ্বাস নিয়ে বলে, উনি তোর আম্মু, তোর আপন জন্মদাত্রী জননী। শুধু তোর নয়, তোর বড় ভাই মেহেরাজেরও। তোরা দুজন আমাদের থেকে আলাদা, লক্ষ্য করিসনি? তুই আর মেহেরাজ একরকম, তোদের চলনও একরকম, আর মেহেরুবও একেবারেই আলাদা। তুই বুঝতে পারিসনি, তোর এই বংশের কেউ নস। তোরা তো মূলত বাঙালি নস। মেহেরুন যেন পাথর হয়ে গেছে। নিজের হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এহসানের প্রতিটা কথাই মিলে যাচ্ছে। কিন্তু কেন? তাহলে কে সে? কিভাবে এসেছে? কেন এসেছে? ও চমকে উঠে এহসানের চোখে চোখ রাখল। গলা কাঁপছিল, তবুও ফিসফিস করে বলল, তাহলে আমরা এখানে কিভাবে এলাম? নিশ্চয়ই সব মিথ্যা, তাই না? এহসান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গভীর স্বরে বলে, এক খোদার কসম, আমি একটা অক্ষরও মিথ্যা বলিনি। তোর মা একজন পাকিস্তানি, আর তোর মা আর মেহেরুবের মা দূর সম্পর্কের খালাতো বোন ছিলেন। মেহেরুবের মায়ের এক খালার বিয়ে হয় পাকিস্তানে। সেই খালাই ছিল তোর নানি, আর তার মেয়ে সেই তোর আর মেহেরাজের মা। মেহেরুনের শরীরটা ঝিমঝিম করে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এহসান বলতে লাগলো, 2007 সালে যখন তোর বয়স মাত্র 2 বছর, তখন তোর মা বাবা তোদের তিনজনকে নিয়ে বাংলাদেশে আসেন। তোদের আরও এক বড় ভাই ছিল। একদিন বেড়াতে এসেছিল তোর মা আমাদের বাড়িতে। যেহেতু তোর মায়ের আপনজন বলতে এই দেশে কেবল মেহেরুবের মাই ছিলেন, তাই উনি এসে দেখা করেছিলেন। তখন থেকেই তোদের চিনি আমরা, আর সে সময় তো আমরা এক পরিবার ছিলাম। মেহেরুনের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে এসব শুনে। মেহেরুন স্থির হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেছে। মনে হচ্ছে ওর চারপাশে সব কিছু থমকে গেছে। শুধু এহসানের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে ওর মনের গভীরে। এহসান বলে যাচ্ছিল, সেদিন যেদিন তোরা পাকিস্তান ফিরে যাওয়ার কথা ছিল, সেদিন এয়ারপোর্টে যাওয়ার পথেই তোদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তোদের বাবা
আর বড় ভাই সামনের সিটে বসা ছিল, তাই ধাক্কাটা সবচেয়ে বেশি লাগে ওদের ওপর। ঘটনাস্থলেই ওরা দুজন মারা যান। কিন্তু তুই, মেহেরাজ আর তোদের মা পিছনের সিটে ছিল, তাই তোরা বেঁচে যাস। তবে তোর মা, উনি তখনই মানসিকভাবে ভেঙে পড়ে। উনি বাস্তবতা হারিয়ে ফেলেন, উন্মাদ হয়ে যান। এতদিন পাবনা হাসপাতালে ছিলেন, কিন্তু 1 বছর আগে উনি পালানোর চেষ্টা করেন, আর তখনই আরেকটা অ্যাক্সিডেন্টে ঘটে। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে উনি কোমায় আছেন, সিলেটের এক হাসপাতালে। মেহেরুনের গলা শুকিয়ে গেছে, একটা শব্দও বের হচ্ছে না। এহসান আবারও বলতে থাকে, গাড়ি দুর্ঘটনার পর মাজহারুল ভাই আর ওনার স্ত্রী তোদের আপন করে নেন। মা বাবার মতো আগলে রাখেন। তোদের তালুকদার বংশের পরিচয় ধরে রাখা হয়, তালুকদার নামেই তোদের বড় করা হয়। কিন্তু তোর আসল নাম নূর। আমরা তা বদলে দিয়েছি মাহাজিয়া বিন মেহেরুন করে। মেহেরুনের দেহটা যেন অবশ হয়ে গেল। ওর চারপাশ কেমন ঝাপসা লাগছে, বুকের ভেতরটা একটা ফাঁকা শূন্যতা, যেন কেউ একটা ধাক্কা দিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। তাহলে এতদিন যা বিশ্বাস করে এসেছে তা সব মিথ্যে? তাহলে কি সব সম্পর্ক মিথ্যে? মেহেরুন অসহায় চোখে এহসানের দিকে তাকায়, কণ্ঠে বলল, তাহলে কি সব মিথ্যে? সব সম্পর্কই মিথ্যে? এ বলে ডুকরে কেঁদে উঠল মেহেরুন। ওর কান্না এহসানের বুকের ভেতর একটা অদৃশ্য সেলের মতো বিদ্রোহ করল। গভীর চোখে মেহেরুনের দিকে তাকিয়ে এহসান শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, সব মিথ্যে, সব সম্পর্কই মিথ্যে। তবে এই এত মিথ্যের মধ্যে একটা সত্যি আছে, একটাই সত্য, আর তা হলো তোর প্রতি আমার ভালোবাসা। মেহেরুন আরও জোরে কেঁদে উঠল। আর সহ্য করতে পারল না এহসান। এগিয়ে গিয়ে ওকে শক্ত করে নিজের বুকে টেনে নিল। এক হাতে মেহেরুনের মাথাটা আগলে রাখল, আরেক হাতে ওর পিঠ আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। সব মিথ্যের মাঝখানে একটাই একমাত্র সত্য, যে আমি তোকে ভালোবাসি। মেহেরুন কাঁদতে কাঁদতে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কেঁপে কেঁপে বলল, ছুবেন না আমায়, মিথ্যে বলেছেন আপনি। ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা করি। মিথ্যে বলেছেন। এহসান একটুও ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল। বলল, আমি জানি তোর অন্তর আঁতকে উঠছে, কিন্তু এটাই চিরন্তন সত্য, তুই আমার ভাতিজি নোস। না, না রক্তের, না বংশের। কিছু মুহূর্ত পর মেহেরুন ঘরের এক কোণের দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে অন্তরটা জ্বলছে, একটা দগদগে আগুন পুড়িয়ে দিচ্ছে তাকে। সারা জীবন যাদের আপন ভেবেছে, আজ প্রমাণ হলো তারা কেউ তার আপন নয়। তাহলে কি তারা অস্তিত্ব মিথ্যা? নিশ্চয়ই মিথ্যা। সে তো এই দেশেরই না, তাহলে আর অস্তিত্ব মিথ্যা হবে না কেন? নিশ্চয়ই মিথ্যা, সব মিথ্যা। তার ভাইজান, বড় ভাইজান জানে এসব, হয়তো জানে, কারণ তখন তার বয়স ছিল 2 বছর, আর বড় ভাই এর 5 বছর। হয়তো ও মনে রেখেছে, হয়তো মনে রাখেনি। এদিকে এহসান মেহেরুনকে রেখে আসতে বাধ্য হয়েছে, কারণ বাগানে এক ক্লায়েন্ট এসেছে তাদের কোম্পানির কিছু বড় বড় কন্ট্রাক্ট সই করাতে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে। এহসান এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লায়েন্টকে সব বুঝিয়েছে। প্রথমে লোকটা আগ্রহ দেখালেও শেষে এসে না বলে দিল। এহসানের চোখে সন্দেহের ছায়া নেমে এলো। পাশে থাকা এনামের দিকে একবার তাকিয়ে নিয়ে সে বলে উঠল, 1 মিনিট, আমি এর চেয়ে উত্তম প্রজেক্ট রেখেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়ান। ক্লায়েন্ট খুশি হয়ে মাথা নাড়ল, ঠিক আছে, নিয়ে আসুন। এহসান চেয়ার ছেড়ে উঠে নিজের চাদরটা ঠিক করে দ্রুত বাড়ির দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে সোজা কাপড় রাখা কক্ষে গিয়ে দরজা ঠাস করে আটকে দিল। মেহেরুন ধ্যানমগ্ন ছিল, দরজার শব্দে চমকে তাকালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে ওর শরীরটা কেমন অবশ হয়ে গেল।
কারণ দরজা খুলে এহসান যখন বেরিয়ে এলো, ওর হাতে একটা বিশাল স্নাইপার রাইফেল আর অন্য হাতে গান রাখা স্ট্যান্ড। মেহেরুন থমকে গেল, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এটা দিয়ে কাকে মারতে যাচ্ছেন? এহসান সোজা বেলকনিতে চলে আসে, স্ট্যান্ডটা রাইফেলের সাথে চুম্বকের মতো আটকে নেয়। তারপর সাবধানে স্নাইপার রাইফেলে সেট করে নেয়। বেলকনির পর্দা আড়ালে দাঁড়িয়ে নিশানা ঠিক করে। টার্গেট সোজা ক্লায়েন্টের মাথা। মেহরুন ধীরে ধীরে শ্বাস আটকে এহসানের পেছনে আসে, বেলকনিতে এসে থমকে দাঁড়ায়। রাইফেল সেট হয়ে গেছে। এহসানের ট্রিগারের উপর আঙুল রাখতেই মেহরুন কাপা গলায় ফিসফিস করে বলে, কাকে মারবেন? মারবেন না। এহসান মুহূর্তের জন্য ওর দিকে একবার তাকালো, তারপর কাপা কুঁচকে কঠোর স্বরে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, এটা তোর বেয়াদবি করার সময় নয়, বেয়াদব নারী। বলেই আবার নিশানায় চোখ রাখল। তারপর এক কিংবদন্তি হেডশট নিল। বসে থাকা লোকটির এক শটেই মাথার খুলি উড়ে গেল। এতে তার রক্ত ছিটকে গিয়ে উপস্থিত সবার গায়ে পড়ল। এহসানের ঠোঁটে কোণে মুচকি হেসে নিজের পকেটে থেকে ফোন বের করে এনামকে কল দেয়। এনাম নিজের মুখে থাকা রক্ত মুছে ক্ষিপ্ত স্বরে ফোন ধরে এহসানকে বলে, মারলি কেন, সমস্যা কি? এহসান ধীর স্বরে বলল, ওর শার্টের সামনে পকেটে কলম, ভালো করে দেখ শালা কুত্তার বাচ্চা, আমাদের প্রজেক্ট আইডিটা রেকর্ড করে অন্য কাউকে বেচে দেওয়ার পরিকল্পনা করছিল। এ বলেই ফোন কেটে দেয় এহসান। মেহেরুন ধীর পায়ে বেলকনির কিনারে এগিয়ে এলো, নিচে কি হয়েছে দেখতে চাইল। তখনই এহসান ওর হাত চেপে ধরে দাঁত চেপে বলে, কিছু দেখা লাগবে না, চুপচাপ আগের মতো কক্ষে চলে যা। মেহরুন রাগে ওর হাত ঝাঁকিয়ে সরিয়ে নিল, তারপর চোখের আগুন নিয়ে বলল, পাপি হাত দিয়ে স্পর্শ করবেন না আমায়, ঘেন্না লাগে ঘেন্না। কিভাবে মারতে পারলেন? এটা ক্ষুদ্র কারণের জন্য একটা মানুষকে? মেহরুন কথায় যেন আগুন জ্বলে ওঠে, কিন্তু এহসান সে স্থির। কোনো প্রতিক্রিয়া নেই তার মুখে, বরং পরম মমতায় সে মেহরুনের হাত ধরে এক ঝটকায় টেনে নেয় নিজের বুকের কাছে। দুই হাত শক্ত করে চেপে ধরে ওর কোমর, যেন এতটুকু দূরে সরতে না পারে। তুই আমায় ঘেন্না করবি নাকি ভালোবাসবি সেটা তোর ব্যাপার, এতে আমার কিছু যায় আসে না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ধোঁকা একদম সহ্য করতে পারি না, তাই উড়িয়ে দিয়েছি ওরে। এহসান মেহরুনের কোমর একটু বেশি জোরে চেপে ধরেছে, তাই মেহরুন দাঁত চেপে এহসানের দুই হাত খামচে ধরে বলে, আমার কষ্ট হচ্ছে, ছাড়ুন। কিন্তু এহসান ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, কষ্ট হলে হোক, আমার ধ্বংসের আগুনে যদি তোকে একটু পোড়াতেই হয় তবে ক্ষতি কী? মেহেরুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সত্যিই খুব কষ্ট হচ্ছিল তার। কষ্ট হওয়ারই তো কথা। এহসানের পরিশালী হাত এভাবে শক্ত করে চেপে ধরেছে যে কোমরে। চোখ মুখ কুঁচকে গেল ওর। কষ্টে ফিসফিস করে বলে উঠল, ছিঁড়ে নেবে নাকি এখন শরীরের মাংস? যে এভাবে খাবলে ধরে আছেন, ছাড়ুন বলছি। এহসান চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে রইল, তৃষ্ণার্ত দৃষ্টি। তবে আজ সে যা দেখছে তা একেবারেই অপ্রত্যাশিত। ঘৃণা, নিখাদ নির্মম ঘৃণা। মেহেরুনের চোখে আজ স্পষ্ট ঘৃণার প্রতিচ্ছবি, যেন কেউ ছুরি বসিয়ে দিয়েছে তার কলিজায়। গত রাতে তো এমন ছিল না, কাল রাতে তো কত সুন্দর চোখে তাকিয়েছিল সে, তাহলে আজ এমন কেন? দুর্বল গলায় বলল এহসান, আর একবার শুধু ঘৃণাহীন দৃষ্টিতে তাকানো যায় না আমার পানে? শুধু একবার মেহরুন। মেহরুন থমকে গেল। এই মানুষটা কি সত্যি পাগল হয়ে গেল? সে কঠিন স্বরে বলল, আপনি শুধু ঘৃণারই যোগ্য, শুধু ঘৃণা। এহসান নিঃশ্বাস ফেলল, বেকুল কণ্ঠে বলল, হ্যাঁ আমি ঘৃণার যোগ্য। সারা জীবন ঘৃণা কর আমায়, কিন্তু আজ অন্তত আজ একবার ঘৃণাহীন চোখে তাকাও আমার পানে।
মেহেরুন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার কি করা উচিত? তার চোখের সামনে এত বড় সত্য, এত বড় ভয়াবহতা, একটা খুন, এত রক্ত। এহসান কি বুঝছে না তার অবস্থা? না, সে নিশ্চয়ই বুঝছে না। যদি বুঝতো তাহলে কি এমন করতো? আহত চোখে তাকিয়ে মেহরুন বলল, আপনি বুঝলেন না আমায়, বুঝলেন না আমার পরিস্থিতি। বুঝবেন কি করে? আপনি তো আর আমার আত্মার কেউ নন যে আমার অন্তরের অবস্থা বুঝবেন। এহসান এক ঝটকায় ওকে আরও কাছে টেনে আনল। হাত বাড়িয়ে মেহরুনের চোখের নিচে জমে থাকা জল মুছে দিতে বলল, তুই আমার আত্মার আগলে, আর তোর অন্তরের কথা আমি জানি না এমন কি আর হয়। আমি জানি তুই ভেঙে পড়েছিস, কিন্তু সত্যি এটাই, তুই এই বংশের কেউ নোস, তুই এই দেশেরও কেউ নোস। মেহরুন ডুকরে কেঁদে উঠল, তবে ঠোঁট চেপে কান্না আটকে বলল, তাহলে কি আমার অস্তিত্বই মিথ্যে? এহসান আবার ওর চোখে জল মুছে দিয়ে মৃদু হেসে বলল, তোর অস্তিত্ব মিথ্যে হয় কি করে? কারণ তোর অস্তিত্ব যে মিশে গেছে আমার আত্মার আগলে। মেহরুন নাড়ির ভরে তাকিয়ে বলল, আপনারা পাপী অস্তিত্বের অংশীদার, আমি হতে চাই না। এহসান এক ঝটকায় মেহরুনকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলে, তুই আমার পাপী অস্তিত্ব নয়, বরং তুই আমার সব পাপের মধ্যে একমাত্র পবিত্র অস্তিত্ব। মেহরুন চুপচাপ এহসানের বুকে মাথা রাখে। কাঁপা কাঁপা হাতে প্রথমবারের মতো নিজ ইচ্ছে আঁকড়ে ধরল এহসানকে, যেন এই মুহূর্তে সে কোনো শক্ত খুঁটির সন্ধান পেয়েছে, যেখানে সে ভেঙে পড়তে পারে, দিশেহারা হতে পারে। এহসান আরও শক্ত করে জড়িয়ে নিল আপন নারীকে। মেহরুন বারবার ফুঁপিয়ে কেঁদে উঠছে, আর দুই হাতে এহসানের পাঞ্জাবির পেছনের অংশ খামচে ধরছে। দম বন্ধ করা কান্নায় বুক ফেটে যাচ্ছিল ওর। নিজের কথা ভেবে, নিজের আপন মা বাবার কথা ভেবে, এহসানের নিকৃষ্টতার কথা ভেবে, আপন পরের ফারাক ভেবে, সেই ছোট তালুকদার বাড়ির কথা ভেবে, সব মিলিয়ে ওর ছোট্ট মাথায় যেন কিছুই আর ধরে না। এত ঘৃণা, এত অভিমান, তবু আজ এই পৃথিবীতে যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে তাকেই শক্ত করে জড়িয়ে ধরে আছে। সেই বুকেই মাথা রেখে অঝরে কাঁদছে। কলিজা ছিঁড়ে যাচ্ছে মেহরুনের। নিজের সেই তেজি বেয়াদব নারীকে এভাবে নিজের বুকে ঢলে পড়ে কাঁদতে দেখে এহসানের অন্তরও বিষাদে ভরে উঠল। তবে এটাই তো বাস্তব, এটাই চিরন্তন সত্য। সে ধীরে ধীরে মেহরুনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদো, যত ইচ্ছে কাঁদো, তবে মনে রেখো আমি এহসান, এই বক্ষস্থলে শুধু তোমার, আর এখানেই হবে তোমার সর্বোত্তম ঠাঁই। আপনি খুব বাজে লোক। আপনি কথায় কথায় মানুষকে খুন করেন, তাও নিকৃষ্টভাবে। আপনি আমাকে নিকৃষ্টভাবে নিজের করে রেখেছেন। খুব খারাপ আপনি, খুব। মেহরুন এহসানের বুকে মাথা গুজে অশ্রু চেপে ধরে বলে। কথাগুলো বলার পরও সে এহসানের বুকে মাথা গুজে থাকে, যেন ওখানেই আশ্রয় খুঁজে পেয়েছে, অথচ অভিযোগও সেখানেই। এহসান নিঃশব্দে শোনে, একটাও কথা বলে না। এখন বলার কিছু নেই, তছনছ হয়ে গেছে। এই ভেঙে পড়া অন্তরকে তো তাকেই আগলে রাখতে হবে। সে জানে নারীদের অন্তর কাচের মতো, একটু চাপ দিলেই চূর্ণ হয়ে যায়। নারীদের মন মোমের মতো, একটু উত্তাপে গলে যায়। কারণ তারা মায়ের জাত, তাদের হৃদয়ে থাকে মাতৃসুলভ মমতা। এহসান ধীরে ধীরে মেহরুনের মাথায় হাত বুলিয়ে দেয়, আর মেহরুন নিজের অশ্রুতে তার চাদর পাঞ্জাবি সব ভিজিয়ে দেয়। একসময় কান্না ধীরে ধীরে স্থিমিত হয়ে যায়। মেহরুন ধীর মাথা তুলে এহসানের বুক থেকে। এহসানের বুকের বাঁ পাশে খচ করে ওঠে। তার নারীর কান্নার পর চেহারাটা কেমন মোহময় হয়ে উঠেছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে, নাকের ডগায় টুকটুকে লাল হয়ে গেছে, চোখের জল শুকিয়ে লাল হয়ে আছে, আঁখি জোড়া,
গোলাপি অধর কাঁপছে, মনে হচ্ছে নিজের অধর দিয়ে ছুঁয়ে দেখবে, কিন্তু তখন সেটা সম্ভব নয়। তার নারী রেগে গেলে ক্ষিপ্ত হয়ে উঠবে। এহসান মেহরুনের চোখের জল মুছিয়ে দিয়ে কাপা এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দেয়। তারপর গলা গভীর স্বরে বলে, একটা কথা জেনে রাখিস, যতই যাই হোক তুই শুধু আমার। আমি এহসান, তোর অধিকারী। তুই আছিস আমার আত্মার আগলে, তুই আছিস আমার অন্তরে, তুই গেঁথে গেছিস এই পাপিষ্টের বুকের বাপাশে। এহসানের চোখ গভীরতা দেখে মেহেরুন স্থির হয়ে যায়, কেমন যেন শূন্য লাগতে থাকে। তারপরে মহিন গলায় বলে, আপনি আমায় আপনার ভাবলেও আমি কখনোই আপনার হব না। এহসান মুচকি হাসে, বোকা নারী, তুই আমার হয়ে গেছিস, হালালভাবেই হয়ে গেছিস। তুই আমার, আমি তোকে আমার করে নিয়েছি, তাও হালাল করে। তুই শুধুই আমার। মেহরুনের বুক ধকধক করে ওঠে। কেন হচ্ছে এমন? কেন মনে হচ্ছে এই অনুভূতিগুলো নতুন? কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে, আপনি আমায় হালাল করে পাননি, কারণ আপনি আমার জোর করে নিজের করে নিয়েছেন, আর এটা কখনোই হালাল হবে না। এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কি করতাম বল? 9টা বছর, 9টা বছর তোকে চেয়েছি, তোকে হালালভাবে চেয়েছি, বারবার তোকে চেয়েছি। তোর এই স্বার্থপর বাপ চাচার গেছে জমি পর্যন্ত দিয়েছি, কিন্তু তোর এই মীরজাফর তোকে আমার হাতে দিল না। তারা বরাবর বিশ্বাসঘাতকতা করেছে, তাই তোকে এমনভাবে নিজের করে নেওয়া ছাড়া আমার আর উপায় ছিল না। মেহরুন কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে কেউ ডাক দিল। এহসান ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল, এক ঝটকায় কপাট খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তার মা এনিসা বেগম। এনিসা বেগম এহসানকে এড়িয়ে ঘরে প্রবেশ করলেন। মেহরুনের দ্রুত চোখ মুছিয়ে নিয়ে ঘরে আসে, কিন্তু তার চোখে লালচে আভা, নাকের ডগায় জমে থাকা অশ্রুর ছাপ সবই এনিসা বেগমের চোখে এড়ালো না। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন, মেহরুনের সামনে দাঁড়িয়ে তার মাথা আলতো করে হাত বুলিয়ে বললেন, তুমি যেতে চাও বাড়ি? মেহরুন খানিকক্ষণ চুপ করে রইল। কাল থেকে তিনি তুই না বলে তুমি বলছেন কেন? তবে কি তিনি সত্যি মেনে নিয়েছেন যে সে এই ঘরের বউ? মনে হাজারো প্রশ্ন জমে, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। এবার এক পলক তাকায় এনিসা বেগমের দিকে, পরক্ষণেই চোখ ঘুরিয়ে এহসানের দিকে। এহসান চোখ ছোট করে তাকিয়ে আছে, গভীর দৃষ্টি নিয়ে। আচ্ছা, যদি সে বলে হ্যাঁ আমি যেতে চাই, তাহলে এহসান কি সত্যি তাকে ছেড়ে দেবে, নাকি নিশ্চিত কেটে নদীতে ভাসিয়ে দেবে? সে তো স্পষ্ট বলে দিয়েছে মেহরুন তার, কেবল তার। মেহরুন নিঃশ্বাস চেপে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, না, আমি এখন যেতে চাই না। এনিসা বেগম চোখ সরু করলেন, এক মুহূর্ত ছেলের দিকে তাকালেন, তারপর আবার মেহরুনের দিকে। সত্যি করে বলো, ভয় না পেয়ে বলো। মেহরুন নিঃশব্দে মাথা নেড়ে একই উত্তর দিল, না, আমি সত্যি বলছি। এনিসা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি আসছি। এনিসা বেগম চলে যেতে ইহসান ধীরে ধীরে দরজাটা বন্ধ করে নিল। তারপর ধীর অথচ নিশ্চিত পদক্ষেপ এগিয়ে এলো মেহরুনের দিকে। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, যা তার চোখেও ছড়িয়ে পড়েছে। এগোতে এগোতে বলে, বাহ আমার বেয়াদব নারী, দেখি কিছু হলেও আদব শিখেছিস। মেহরুন আতঙ্কিত চোখে পিছু হটতে চাইছিল, কিন্তু পারল না। এক ঝটকায় এহসান তার কোমর চেপে ধরে ঝাপটে ধরে নিজের বুকের সাথে। মেহরুন হকচকিয়ে উঠল, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস তীব্র হয়ে এসেছে। তখনই এহসান হাসিমাখা মুখে বলে, এত সুন্দর আদব দেখালি, এর জন্য তো তোকে কিছু দিতে হয়। মেহরুন শ্বাস আটকে গেল। কি? এহসান মুচকি হেসে মেহরুনের মুখের দিকে ধীরে ধীরে
নিজ মুখ নামিয়ে আনল। মেহেরুনের শরীর শিউরে উঠল। বিদ্যুতের ঝটকার মতো একটা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল। কোমর এমনিতেই অবশ হয়ে আছে, কারণ এহসানের শক্ত বাহু তাকে আঁকড়ে ধরে রেখেছে। আর এখন এহসানের শরীরের সেই চিরচেনা ঘ্রাণ তার নাকে এসে লাগতেই দম বন্ধ হয়ে আসছে। এই ঘ্রাণ, এই উষ্ণতা, এই অধিকার। মেহেরুন কেমন যেন মাতাল হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ঠিক তখনই এহসান তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। একবার, দুইবার, তিনবার, গভীর দীর্ঘক্ষণ ধরে। মেহেরুনের দেহে কেঁপে উঠল। সে নিঃশ্বাস বন্ধ করে ফেলবে, যেন কোনো নিষিদ্ধ স্পর্শ তাকে ছুঁয়ে গেছে। এটা তোর পুরস্কার, আমার বোকা নারী। এহসানের কণ্ঠে এক ধরনের মোহময় গাম্ভীর্য যা মেহেরুনের বুকে ধকধকানিকে আরও বাড়িয়ে দিল। আল্লাহ, এই অধিকার, এই অনুভূতি! সে কি সত্যই আজ এহসানের হয়ে গেছে? এহসান বিরক্তির সঙ্গে মেহেরুনকে ছেড়ে দিয়ে চোখ ঘুরিয়ে তাকায় ফোনের দিকে। একটু শান্তিতে বেগমকে ভালোবাসতেও পারলাম না এই ফোনের জন্য। মোবাইল কানে দিতেই ওপাশ থেকে হাসিবের অস্থির কণ্ঠে ভেসে এলো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আজকের মিছিলে রফিকের পোলাপান খুব সমস্যা করতেছে, কয়েকজন গুরুতর আহত। কি করুম কন, বড়খানা পরিস্থিতিতে পড়ে গেছি। সাথে সাথে এহসানের কপালের রগ ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে গলা খটখটে করে বলল, তোরা কই? ভাই, আখিলের কাছাকাছি আছি। এহসান চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিল। তারপর ভয়ানক শান্ত সুরে বলল, ওরে ওর ভাইয়ের মতো ওপরে পাঠাইতে হইব। আগে তোরা ওর পোলাপানের বেদম পিটা, ইচ্ছে মতো মার, শুধু জানের মারিস না। ও হ ভাই, ওরা এখন আমাদের হাতে বন্দি, পুলিশও আছে। এহসান চোখ ক্রমশ সংকীর্ণ হয়ে এলো। তোরা তোরা ওদের নিয়ে ৬ নাম্বার গোডাউনে যা, এসিডের ড্রামে ডুবিয়ে দে। তবে সবাইকে না, যারা দোষী শুধু ওদেরকেই। আমি আসতেছি। আর শোন, যারা আহত তাদের হাসপাতালে নিয়ে যা। না ভাইজান, লাগবে না, তাদের হাসপাতালে ভর্তি করাই দিছি। আপনি এখন আসেন। এহসান ফোন কেটে কাপড় রাখা কক্ষে প্রবেশ করে। দরজার পেছনে রাখা ছোট সেলফ থেকে খুলে বের করে একটা তীক্ষ্ণ ছুরি বের করলো, সাথে একটা পিস্তল। ঠান্ডা চোখে এগুলো পায়জামার পকেটে গুজে নিল। পেছনে দাঁড়িয়ে থাকা মেহেরুন হতভম্ব। এই পুরুষই কি কিছুক্ষণ আগে তাকে কোমলভাবে আগলে রেখেছিল, এখন এক নিমিষেই যেন রক্তপিপাসু শাবদ হয়ে উঠেছে। তার মন বলছে এহসানকে থামাতে হবে, কিন্তু সে কি শুনবে? হয়তো না। তবুও আমতা আমতা করে মেহেরুন বলে উঠল, কাউকে মারবেন না। এহসান থমকে গেল, ধীর চোখে তাকালো তার নাড়ির দিকে। ঠোঁটে একপাশে হালকা হাসি ফুটল। মারবো না তো, শুধু আবর্জনা সরিয়ে দিব দুনিয়া থেকে। এই বলেই এহসান গাড়ির চাবি হাতে নিল, আরেকবার মেহেরুনের দিকে তাকালো, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। মেহেরুন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এহসান দ্রুত ৬ নাম্বার গোডাউনে পৌঁছে ভেতরে ঢুকে দেখে ২০ থেকে ১৫ জন যুবক শক্ত বাঁশের খুঁটির সাথে বাঁধা, নিথর হয়ে পড়ে আছে। এহসান ধীর পায়ে এগিয়ে গেল। একজন লোক সাথে সাথে একটা চেয়ার এনে ওর সামনে রাখল। গায়ের চাদরটা ঠিক করে চেয়ারটায় গা এলিয়ে দিল এহসান। পায়ের ওপর পা তুলে নিল, হাতের আঙুলগুলো তালুবন্দি করল। তারপর এক গভীর নির্মম দৃষ্টি দিয়ে সামনের লোকগুলোর দিকে তাকালো। একটু সময় পার হলো। তারপর খুব শান্ত স্বরে বলল, কয়জন আহত হয়েছে? হাসিব একপাশ থেকে বলল, ৭ জন। কেমন আহত? বেশি না কম? কম না, বেশি না। মাথা ফেটে গেছে, হাঁটু থেতলে
গেছে এই রকম। এহসান ঠোঁট চেপে ধরল, তারপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, চুপচাপ বল, কোন কোন শুয়োরের বাচ্চা মেরেছিস আমার লোকজনকে? আমার লোকজনের মায়েরা তোদের জন্য হাসপাতালে বসে কাঁদছে, বল কে মেরেছিস? কিন্তু সবাই মাথা নিচু করে একই উত্তর দিল, আমি না ভাই। এহসান ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো, এদের সম্পর্কে খোঁজ নিয়েছিস তো? হাসিব মাথা ঝাঁকিয়ে বলল, জি ভাই, এরা সব বড় মাপের সন্ত্রাসী। এহসান ভ্রু কুঁচকালো, কেমন সন্ত্রাসী? বল শুনি। হাসিব একবার ওদের দিকে তাকিয়ে বলল, মারামারি থেকে শুরু করে ধর্ষণ আদি ধর্ষণ। শব্দটা যেন বজ্রপাতের মতো এহসানের মগজে আঘাত করল। তার চোখে ধূসর আগুন জ্বলে উঠল। তার কোনো প্রশ্ন নয়, তারা কণ্ঠ কাঁপল না, বরং ভয়ানক স্থিরতা নিয়ে বলল, যারা যারা ধর্ষণের সাথে জড়িত তাদের পুরুষাঙ্গ কেটে দিই, তারপর অ্যাসিডের ড্রামে ডুবিয়ে মার, আর যারা জড়িত না তাদের গুলি করে উড়িয়ে দে। চারপাশে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। কেউ কাঁপছে, কেউ নিঃশব্দে কেঁদে ফেলেছে। ঘরের ভেতরে থমথমেই নীরবতা। একপাশে পড়ে আছে নিথর শরীরগুলো। কিছুজন করুণ মুখে চেয়ে আছে এহসানের দিকে। কাঠের চেয়ারে বসে এহসান একদৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল। তোর চোখ না ছিল করুণা, না ছিল সহানুভূতি, কেবলমাত্র শীতল তীক্ষ্ণ সিদ্ধান্ত। একজন গলাকাটা খাকারি দিয়ে বলল, ভাইজান, তাহলে কি করব? এহসান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কোটের কলার ঠিক করে এক পলক বন্দীদের দিকে তাকায়, তারপর খুব শান্ত গলায় বলে, তোদের ওপর ছেড়ে দিলাম, কিন্তু যারা নারীদের অসম্মান করেছে ওদের একটাও যেন বেঁচে না থাকে। তারপর এক ধরনের ভয়ঙ্কর শীতলতা নিয়ে হাসিবের দিকে ফিরিয়ে বলে, আর তুই রাতে টিকিট কেটে ফেল, আজ রাতে তুর্কি যাবি, রফিককে মারার জন্য ইয়ামিন খুরশিদের সামনে দেখা করবি। হাসিব এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীর স্বরে বলে, ভাইজান, ওদের মারার জন্য আপনি একাই যথেষ্ট। এহসান এবার সত্যিকারে হাসে, কিন্তু সেই হাসির মধ্যে একটা অদ্ভুত ভয় ধাঁচ ছিল। হাসি শেষ হতে না হতেই নিচু গলায় বলে, এত ছোট একটা কাজ নিজ হাতে করতে হয় না রে ভাই, আমি তো বড় দানেই ছক্কা মারব। তারপর একপাশে পাচারি করতে করতে বলে, রফিক এখন দেশে নেই, তুর্কিতে গেছে, ওখানেই শেষ করতে হবে ওকে। ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি, 3 দিনের মধ্যে ওর কলিজাটা আমি আমার হাতে চাই। কথাগুলো এতটাই দৃঢ় ছিল যে হাসিব আর কোনো প্রশ্ন করার সাহস পেল না, শুধু মাথা ঝাঁকালো। এহসান শেষবারের মতো বন্দীদের দিকে একবার তাকায়, তারপর পিস্তলটা কোমরে গুজে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। বেরোনোর আগে একবার থেমে বলে, তুই রাতে টিকিট কেটে ফেল, আমি অন্য জায়গায় যাচ্ছি। এ বলেই দরজা ঠেলে বেরিয়ে গেল। আর হাসিব তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এই মানুষটাকে সে কখনোই পুরোপুরি বুঝতে পারে না। এশার পর বাড়ির রান্নাঘর জুড়ে ব্যস্ততা। এশার আজান ধ্বনি হওয়ার পর কাজ থামার নাম নেই। বেলা 5টা থেকে শুরু হয়েছে মাছ কাটা, কিন্তু শেষ হওয়ার নামগন্ধ নেই। 7-8টা বালতি টাটকা মাছ নিয়ে আসা হয়েছে ফিশারিতে থেকে। কেবল বাড়ির গৃহিণীরা নয়, কাজের মহিলারাও এক প্রকার হাঁপিয়ে উঠেছে। ধারালো বাটিতে মাছ কাটতে কাটতে হাত কেঁপে যাচ্ছে, তবুও থামার সুযোগ নেই। মেহেরুনও ওদের সঙ্গে আছে, এক কোণে বসে ধৈর্য ধরে মাছ কাটছে। চারদিকে মাছের আষ্টে গন্ধ, রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিরক্তি মুখে গামছা দিয়ে ঘাম মুছে, আবার কেউ হাঁপাতে হাঁপাতে বলছে,
আল্লাহ, এই মাছ কি আর শেষ হবে না? তবে রান্নাঘরের পাশে বারান্দায় বসে থাকা বড়দের চোখের মুখে অন্যরকম আনন্দ। এত মাছ! এসে আজ দারুণ এক ভোজের আয়োজন হবে। এহসান সেই সকালে বেরিয়ে দিনের শেষে বাড়ি ফিরে কক্ষে প্রবেশ করে। মেহেরুনকে না দেখে তার মনটা উদাস হয়ে উঠল। হাতে থাকা নিজের বেগমের জন্য আনা ব্যাগগুলো পাশে রেখে নিজের একপাশে বসে পড়ল। মেহেরুন অনুপস্থিত ঘরটাকে শূন্য মনে হচ্ছিল। তার মাথায় একটাই প্রশ্ন, মেহেরুন কোথায়? অস্থির মন শান্ত হতে চাচ্ছিল না, কিন্তু মেহেরুনের আসার সম্ভাবনায় এক ধরনের আশা জন্ম নিল। এহসান চোখ বন্ধ করে কিছু সময় অপেক্ষা করতে থাকলো, যেন মেহেরুনের ছায়া কোথাও কাছেই রয়েছে। এহসান জানে আজ মাছ ধরা হয়েছে ওদের মাছের কয়েকটি জমিতে, তাই হয়তো মেহেরুনের মাছ কাটতেই ব্যস্ত। কিন্তু এহসানের চোখ আর মানছে না। মনের তৃষ্ণা তীব্র থেকে তীব্র হয়ে যাচ্ছে আপন নারীকে দেখার জন্য। তাই তাড়াতাড়ি নিচে নেমে আসে, পরে গোসল করা যাবে, আগে একবার নিজ বেগমকে দেখে নেওয়া যাক। তাই বেরিয়ে আসে কক্ষ থেকে। উদ্দেশ্য নিজের মনের তৃষ্ণা মেটানো, নিজের নারীকে মন ভরে দেখা। তাড়াতাড়ি নিচে চলে আসে। এহসান তাড়াতাড়ি রান্নাঘরে প্রবেশ করে। প্রবেশ করতেই দেখতে পায় সবাই মাছ কাটতে ব্যস্ত। এশা আর মেহেরুন পাশাপাশি বসে মাছ কাটছে আর কি একটা নিয়ে গল্প করছে। এহসান নীরবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের আপন নারীর হাসিমাখা মুখশ্রীর পণে। মেহেরুন হাসিমাখা মুখ দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায়। এত পাপ, এত অপবিত্রতা, এত অশান্তির মধ্যেও যেন একটুখানি শান্তি মেলে। এহসান জানে এই যে মেহেরুন হাসছে, গল্প করছে, সবই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা। মেহেরুন যতটা শান্ত দেখাচ্ছে ততটা শান্ত তার মন। নিজের সম্পর্কে এত বড় একটা চিরন্তন সত্য শুনে নিশ্চয়ই কেউ ভালো থাকতে পারে না। আর অন্তত তার নারী তো নয়, কারণ তার নারীর অল্পতেই ভেঙে পড়ে, মোমের মতো গলে যায়। তার নারীর মন যে কোমল। এহসানকে রান্নাঘরের দরজার দাঁড়িয়ে থাকতে দেখে এনিসা বেগম কিছুটা হতবুদ্ধি হয়ে যান। তার ছেলে তো রান্নাঘরে সহজে আসে না, তাহলে আজ নিশ্চয়ই আপন বেগমের টানে। তাই এনিসা বেগম মেহেরুনকে উদ্দেশ্য করে বলেন, মেহেরুন তুমি ওঠো, হাত ধুয়ে এহসানকে চা দাও, সে চায়ের জন্য রান্নাঘরে এসেছে। এনিসা বেগমের কথায় সবাই এক পলক রান্নাঘরের দরজার দিকে তাকায়। প্রথমে সবাই অবাক হলেও পরে ঠিকই সব বুঝে যায়। মেহেরুন এহসানের দিকে তাকিয়ে থাকে। কেন জানি কেমন কেমন লাগছিল তার। সারাদিন এই পাপিষ্ঠ পুরুষের মুখ সে আজ দেখেনি, তবে এখন যেন মনের কোথাও না কোথাও শান্তি অনুভব করছে। মেহেরুন আর কিছু ভাবে না, চুপচাপ উঠে রান্নাঘরের বেসিনে হাত ধুয়ে নেয়। এহসান বলে, চা কক্ষে পাঠিয়ে দিও, আমি যাচ্ছি। মেহেরুন এক পলক এহসানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর মাথা নাড়ায়। এহসান জবাবে নিজ কক্ষের দিকে এগিয়ে যায়। কক্ষে এসে একখানা লুঙ্গি আর টাওয়াল নিয়ে বাথরুমে প্রবেশ করে। উদ্দেশ্য ভালো করে গোসল করে পবিত্র হওয়া। মেহেরুন চা বানিয়ে সবার উদ্দেশ্য বলে, কি করব, চা কে নিয়ে যাবা? আয়েশা বেগম বলেন, তুমি নিয়ে যাও, একটু কষ্ট করে, কারণ সবাই কাজে ব্যস্ত। মেহেরুন বলে, আচ্ছা। মেহেরুন যাওয়ার জন্য পা বাড়ালে এনিসা বেগম পিছু থেকে বলে, তোমার আর আশা লাগবে না, আমরাই সব গুছিয়ে নেব। মেহেরুন পিছনে তাকিয়ে শুধু মাথা নাড়ায়। মেহেরুন চলে যেতেই সবাই হেসে ওঠে, কারণ সবাই বুঝতে পেরেছে এহসানের ব্যাকুলতা। সবাই বুঝতে পারলেও বোকা মেহেরুন তা জানে না, হয়তো এমন চিন্তা মাথায় আনেনি। মেহেরুন কক্ষে প্রবেশ করে, চায়ের ট্রে হাতে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। কক্ষে ঢুকতেই দেখতে পায় এহসান বাথরুম থেকে বের হচ্ছে, পরনে একখানা লুঙ্গি আর কাঁধে ঝুলানো একখানা সাদা টাওয়াল, যা দিয়ে সে চুল মুছতেছে। মেহেরুন চোখে স্পষ্ট ভেসে ওঠে এহসানের ফর্সা, নিখুঁত, ভয়ঙ্কর সুন্দর শরীর। সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায় সে। ছি ছি, কতটা নির্লজ্জ হয়ে যাচ্ছে এই নির্লজ্জ পুরুষের সাথে থাকতে থেকে।
যে এভাবে তাকিয়েছিল। মেহেরুনের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এহসান মেহেরুনকে এভাবে দেখে টিটকারি মেরে হেসে বলে, যা দেখার তো দেখে নিলি, এখন লজ্জা পাচ্ছিস কেন? মেহেরুন চোখ ছোট করে বলে, আমি কখন তাকালাম? আর কি দেখলাম? এহসান হাসতে হাসতে এগিয়ে আসে। বোকা ভাবিস না আমায় নারী, কখন কিভাবে তাকাস আমি সব জানি। আর রইল বাকি দেখার, সব তো দেখে নিলি, শুধু আমার গু। এহসান আর কিছু বলতে পারে না। মেহেরুন ওর হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, চাটা গিলে নিন। এহসান এক পলক চায়ের কাপে দিকে তাকায়, ফের মেহেরুনের দিকে চেয়ে বলে, এখন তো আর চা গিলে ইচ্ছে করছে না। মেহেরুন বিরক্ত হয়ে বলে, তো কি গিলতে ইচ্ছে করছে শুনি? এহসান ঠোঁট কেটে হেসে বলে, তোকে গিলতে ইচ্ছে করছে, তাও চকলেটের মতো। এমন উক্তি শুনে মেহেরুনের লজ্জায় কান দিয়ে যেন গরম বাতাস বের হতে থাকে। মনে মনে ভাবে, কি লজ্জা, ছি, এত খারাপ এই পুরুষ। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। শরীরের লোম খাড়া হয়ে গেছে। এত নির্লজ্জ কথা। মেহেরুন আর এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা চলে যায় কাপড় রাখা ঘরে। সারা শরীর এখন মাছের গন্ধে ভরা। সারাদিন কেঁদে ভেতরটা অশান্ত হয়ে আছে, এখন গোসল করাটা খুব দরকার। কক্ষে প্রবেশ করে তার চোখ যায় তার আলমারির দিকে। সে জানে আলমারির দরজা খুলেই তার কাপড়গুলো রাখা আছে, তবে আজ এহসান নিজে তাকে কাপড় তুলে দেয়নি। মেহেরুন হতবাক হয়ে যায়, আলমারি খুলে দেখে এটা আসলেই অনেক বড়। সে ভেবেছিল হয়তো কয়েকটা শাড়ি আর কিছু সাধারণ কাপড় রাখা হবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। আলমারির 7টি অংশে বিভক্ত। এক অংশে সুতির শাড়ি, অন্য অংশে নেট আর সিল্কের শাড়ি, একেবারে অন্য অংশে সুতির 3 পিস গোল ড্রেস, নামাজের হিজাব, গর্জিয়াস 3 পিস, আরও অনেক সুন্দর শাড়ি, ড্রেস, বোরখা, হিজাব, নিকাব রাখা। মেহেরুন একে একে ড্রয়ারগুলো খুলে দেখে। প্রতিটি ড্রয়ারে রয়েছে আতর, সুগন্ধি আর সাজসজ্জার নানা উপকরণ। জীবনে প্রথম এত সাজসজ্জার জিনিস সে দেখে। মেয়ে হওয়া সত্ত্বেও কখনো নিজের ঠোঁটে লিপস্টিক লাগায়নি, আর সাজসজ্জা তো অনেক দূরের ব্যাপার। তবে এখন এসব দেখার সময় নয়, তাই তাড়াতাড়ি একটা কালো রঙের 3 পিস নিয়ে নেয় এবং আলমারির দরজা বন্ধ করে দেয়। তবে যখন সে পেছনে ফিরে যায়, তখন আবারও তার চোখ পড়ে এহসানের দিকে। সে দেখে এহসান কক্ষে পা রাখছে, সম্ভবত কাপড় রাখার জন্যই এসেছে। যাই হোক, বেহায়া পুরুষ, এখন কাপড় তো দিবি। আর সেই বেহায়ার চোখগুলো বেহায়া পুরুষের দিকে যাবে না, এমনটা ভেবে মেহেরুন নিজেকে একটু আশ্বস্ত করে নেয়। এহসান ওর দিকে এক পলক তাকিয়ে যে আলমারিতে টি-শার্ট রাখা থাকে সেই দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য একটা টি-শার্ট নেওয়া, তাই মনোমতো টি-শার্ট খুঁজতে থাকে। মেহেরুন এক দৃষ্টিতে এহসানের পানে তাকিয়ে রয়েছে। কেন জানি তার শুধু এহসানের পানে তাকাতে ইচ্ছে করে। কেন, বিশেষ কারণ ছাড়াই শুধুমাত্র তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, কিন্তু কেন তা সে জানে না। সে শুধু জানে এহসানকে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। এইভাবে তাকাতে তাকাতে মেহেরুন কক্ষ থেকে বের হতে উদ্যত হয়, কিন্তু তার অসাবধানতার কারণে কক্ষ থেকে বের হওয়ার পথে হঠাৎ দেয়ালের সাথে মাথা ঠুকে যায়। আর ঠুকবে না কেন, সে যে এহসানের পানে তাকিয়ে হাঁটছিল। এমন হঠাৎ ধাক্কায় মেহেরুনের মাথায় তীব্র ব্যথা অনুভব করে। ব্যথার তীব্রতায় তার সব কিছু ঘুরতে শুরু করে, যেন দুনিয়ার এক জায়গা থেমে যাচ্ছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসে, আল্লাহ। মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেকে সামলানোর চেষ্টা করে, তবে ব্যর্থ। এতটা তীব্র ব্যথা যে তাকে আর সামলানো যাচ্ছে না।
এহসান মেহেরুনের দিকে এগিয়ে আসতে আসতে দাঁত চেপে বলে, ইয়া মাবুদ, এক বেয়াদব নারী তুমি জুটাইলে আমার কপালে, যার কিনা আছে আদব আর না আছে কাণ্ডজ্ঞান। একথা বলে এহসান মেহেরুনের কাছে এসে তার কপাল থেকে মেহেরুনের হাত এক প্রকার জোর করে সরিয়ে নেয়। চোখের ক্ষোভ আর গলাতে রাগের অনুদান। এহসান মেহেরুনের কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তাকাবি তো বুঝলাম, কিন্তু এমন তাকালি যে নিজের 12টা বাজিয়ে দিলি। খুব ব্যথা নিশ্চয় করছে? মেহেরুন চোখ খিচে বলে, না, ব্যথা করছে না। এহসান যেন মেহেরুনের দৃষ্টি অস্থিরতা বুঝতে পারল। থেমে না গিয়ে ধমক দিয়ে বলে, চুপ বেয়াদব নারী, ব্যথা করছে না তো চোখের জল এলো কি করে? মেহেরুনের জন্য কিছু বলার সুযোগ না দিয়ে এহসান এক ঝটকায় মেহেরুনকে নিজের কোলে তুলে নেয়। মেহেরুন হতভম্ব হয়ে যায়। কি, এই সামান্য ব্যাপারে ওকে কোলে তুলে নিল এই পুরুষ? ছি ছি, তাও খালি গায়ে। দোষ তো নিজেরই, কেন তাকাতে গেল? না তাকালেই এমন হইতই না। এহসান যেন মেহেরুনের শরীরে অস্বস্তি বুঝে আরও টেনে ধরল, যার জন্য মেহেরুনের এহসানের বুকে লেপ্টে যায়, যার ফলে মেহেরুনের নাকে সেই চেনা ঘ্রাণ পৌঁছায়। এহসানের শরীরের ঘ্রাণ যেন মেহেরুনকে বশে নিয়ে আসে। পুরো পৃথিবী যেন তার চারপাশে ঘুরছে। অজানা এক অনুভূতি তাকে মায়াতর করে তুলেছে তাকে। এহসান মেহেরুনকে কক্ষে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। তার অস্থির গলায় শব্দ বের হয়, বরফ দিব এনে লাগিয়ে, ফুলে গেছে কপাল। মেহেরুন হাত দিয়ে নানা ইশারা করে, অস্বীকার জানিয়ে বলে, না না, লাগবে না, আমি গোসল করব এখন, সব ঠিক হয়ে যাবে, গোসল করে নিলে ইনশাল্লাহ। মেহেরুন ধীর পায়ে উঠে হাতে থাকা কাপড় নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। কিছু মুহূর্ত পর গোসল সেরে বেরিয়ে এসে দেখতে পায় এহসান বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রথমে মনে করেছিল হয়তো এহসান ঘরে নেই, কিন্তু বেলকনির কাছে আসতেই তার বুঝে যায় এহসান বেলকনিতে রয়েছে, কারণ তার শরীরের ঘ্রাণ মেহেরুনকে জানিয়ে দেয় তার উপস্থিতি। মেহেরুন দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ এগিয়ে গিয়ে টাওয়ালটা চুল থেকে খুলে বেলকনির রেলিংয়ে মেলে দেয়। তারপর চুলকে হালকা করে ঝাঁকিয়ে মাথার ওড়না টেনে নেয়। যখনই পা বাড়াবে যাবার মুহূর্ত, তখন তার চোখে পড়ে এহসানের দিকে। তবে এবার আর তাকায় না, নিজেকে সংযত করে বেলকনি থেকে চলে আসতে নেয়। কিন্তু এহসান তার দিকে চোখ তোলে, বলে, আর কখনো কালো রঙের কিছু পরবি না মেহরুন। মেহরুন একটু ভুরু কুঁচকে হালকা ঘাড় ঘুরিয়ে তাকায় এহসানের দিকে আর জিজ্ঞেস করে, কেন? এহসান তার চোখে তাকিয়ে নেশাময় সুরে বলে, তোর কালো পোশাক তোর সৌন্দর্যকে আরও অপূর্ব করে তোলে। এতে তোর ভয়ঙ্কর এই সৌন্দর্য আমায় মায়াতর করে তোলে। মেহরুন এহসানের এমন কথায় অস্বস্তি হয়ে যায়, কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপচাপ কক্ষে ফিরে আসে। কক্ষে প্রবেশ করার পর তার চোখে পড়ে প্যাকেটগুলোতে। এগুলো কি? মনে মনে ভেবে সে এগুলোর দিকে এগোয়, হয়তো কিছুটা বিরক্ত হয়ে। এত মাথা ঘামানোর কি দরকার, ভাবতে থাকে। এখন তো নিচে যাওয়ার সময়, খাবার খেতে হবে। মেহরুন ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে আসতে নেয়, তখনই এহসান পেছন থেকে ডাক দিয়ে বলে, মেহরুন, প্যাকেটগুলো খুলে দেখ। মেহরুন কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে পেছনে ঘুরে বলে, কিন্তু এহসান তার কথা এক প্রকার ছিনিয়ে নিয়ে বিছানায় বসতে বসতে বলে, চুপচাপ আমি যা বলছি তা কর, বেয়াদব নারী, সব সময় শুধু তর্ক করিস কেন? মেহেরুন আর কিছু বলে না, চুপচাপ আলতো পায়ে বিছানায় এসে বসে। একটি প্যাকেট হাতে নিয়ে খুলতে তার চোখে বিস্ময় ঝলসে ওঠে। সে ভেবেছিল শুধু একটি মিসওয়াক আনতে বলেছিল, কিন্তু এহসান তো 20
10টিও বেশি মিসওয়াক নিয়ে এসেছি। মেহেরুন মিসওয়াকগুলো বের করে এহসানকে দেখিয়ে বলে, এতটা কে আনতে বলেছিল? যে যা পেলেন তা পেট ভরে নিয়ে এলেন। এহসান মুচকি হেসে তার বেগমের দিকে তাকায়। এই মুহূর্তে তার বেগমকে একদম বাঙালি বেগম লাগছে। কেমন কেমন রেগে গেছে অপচয় করার জন্য। এমন মুহূর্ত তার জীবনে কখনো আসবে তা ভাবতে পারেনি। তবে সে কোনো উত্তর দেয় না, এক দৃষ্টিতে মেহেরুনের দিকে তাকিয়ে থাকে। মেহেরুন মিসওয়াকগুলো রেখে অন্য একটি প্যাকেট খুলে দেখে। এখানে 8 থেকে 10টি মেহেদি এবং কিছু স্টিকার রয়েছে। অবাক হয়ে সে এগুলো হাতে নিয়ে এহসানের দিকে তাকিয়ে বলে, এগুলো কার? এহসান সোজাসুজি উত্তর দেয়, তোর। মেহেরুন হতভম্ব হয়ে ওঠে, এত কিছু দিয়ে আমি কি করব? আমি তো মেহেদি পড়ি না। এহসান শান্ত সুরে বলে, পড়িস না, এখন থেকে পড়বি। আর এই একটা কথা বলে দিলাম, আজকের পর থেকে তোর হাত মেহেদি ছাড়া আমি আর কখনোই দেখতে চাই না। আর যদি দেখি তো এই হাত কেটে রেখে দিব। মেহেরুন ভয়ে ভড়কে গিয়ে বলে, এর জন্য আমার হাত কেন কেটে নেবেন? এহসান ধমকের গলায় বলে, বেয়াদব নারী, সব বেয়াদবি জানিস, আর একটা জানিস না যে হাতে মেহেদি থাকে না সেই হাত পুরুষের হয়। তো কি তুই পুরুষ? মেহেরুন এমন ধমকে মৃদু কেঁপে ওঠে এবং মলিন গলায় বলে, এভাবে ধমক দিলেন? এহসান তার কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। কিভাবে তার নারী, তার বেয়াদব নারী এমন আদরের সাথে কথা বলছে, এমন কি বলছে, এভাবে ধমক দিলেন? এহসান মেহেরুনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আচ্ছা, আর এমন কখনোই হবে না। আর ধমক দিব না। এখন সব প্যাকেট খুলে দেখ। মেহেরুন মাথা নাড়িয়ে অন্য একটি প্যাকেট খুলে দেখে। এতে বেশ কিছু আইসক্রিম, চকলেট। প্যাকেটটি বড় ছিল, আর হয়তো এজন্যই বড় ছিল কারণ এতে অনেক চকলেট আইসক্রিম ছিল। মেহেরুন এগুলো দেখে এহসানের দিকে তাকিয়ে বলে, এগুলো এত কিছু কার জন্য? এহসান আবারও ধমক দিয়ে বলে, তোকে দিয়েছি তো তোর জন্যই তো হবে। মেহেরুন ভয়ে ভড়কে গিয়ে বলে, এত কিছু আমি একা কি করে খাবো? বাচ্চাদের দিয়ে দেই এগুলো, আমি এতটাই খাই না। এহসান শান্ত সুরে বলে, আরও অনেক আচার, অনেক কিছু এনেছি, যা সবগুলো কাপড় রাখা কক্ষে যে ছোট ফ্রিজে আছে ওটাতে রেখে আয়। আর তুমি বাচ্চাদের দেয়া লাগবে না, নিজের তো একটা বাচ্চা। কেন বাল, একবার বললে বুঝিস না? এহসান এসব বলে বিছানা থেকে উঠে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য নিচে যাওয়া, বাবা ও ভাইদের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য। মেহেরুন এহসানের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। দীর্ঘশ্বাস ফেলে। সে সব কিছু একে একে দেখে, তারপর কাপড় রাখা কক্ষে গিয়ে খাবার জিনিসগুলো ফ্রিজে রেখে দেয়। তবে একটি চকলেট সে খায়, আর আইসক্রিমের বাটি আর খুলে না, কারণ এতক্ষণে আইসক্রিম হয়তো গলে একেবারে একাকার হয়ে গেছে। খাওয়া শেষ। মেহেরুন তার কক্ষে ফিরে আসে। এহসান খাবার খেয়ে বাগানে গেছে। একজন লোক তার সাথে জরুরি দেখা করতে এসেছে। মেহেরুন কক্ষে এসে আলমারি থেকে একটি মিসওয়াক বের করে, কিন্তু তার উপরের অংশ থেতলানো নয়, তাই সে রেখে দেয়। ভাবে সকালে নিচে গিয়ে করবে, এখন অজু করে নেয়। এমনই মেহেরুন অজু করে কক্ষে রাখা ওয়ার্ড্রোব থেকে এনিসা বেগমের দেয়া কোরআন শরীফ বের করে। তার উদ্দেশ্য ছিল এই কোরআন শরীফখানা তেলাওয়াত করা। কক্ষে রাখা টেবিলের উপরে একটি জায়নামাজ বিছিয়ে নেয় এবং নিচে চেয়ারের বসে কোরআন শরীফ মেলে।
অন্তর যেন এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে যায়। কিভাবে এত সুন্দর স্পষ্ট লেখা, অথচ এটি কত বছর আগের পুরনো কোরআন। যাদের কাছে ছিল তারা নিশ্চয়ই খুব যত্নে রেখেছে, তাই এটি ছিঁড়ে যাওয়ার চিহ্ন নেই, আছে শুধু যত্নের চিহ্ন। মেহেরুন নিজের প্রিয় সূরা মুলক তেলাওয়াত করতে থাকে। নিজের গলায় যত সুর দিয়েছে আল্লাহ সকল অনুগ্রহ নিয়ে তার তিলাওয়াত সহি স্পষ্ট তেলাওয়াত করে, কেননা তার অন্তরে বিষাদে ভরা। আর এই বিষাক্ততা দূর করতে কোরআন তেলাওয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এহসান তার মিটিং সেরে উঠে ধীরে ধীরে আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করে। নিজের কক্ষে পা রাখতেই কানে ভেসে আসে একটি সুর তেলাওয়াত। মুহূর্তেই বুঝে যায় এটি তার প্রিয় বেগম মেহেরুনের তেলাওয়াত। তাই ধীরে পায়ে এগিয়ে গিয়ে মেহেরুনের পিছনে দাঁড়িয়ে থাকে। মেহেরুন তার উপস্থিতি অনুভব করলেও কিছুই বলে না। তেলাওয়াত করতে থাকে নিজের মতো, কারণ সে জানে তেলাওয়াত বন্ধ করলে এহসান জোর করে শুনবে। তাই সময় নষ্ট না করে সে নিজের মতো পড়তে থাকে। এহসান চোখ বন্ধ করে মেহেরুনের চেয়ারের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে থাকে। এক সময় মেহেরুনের তেলাওয়াত শেষ হলে সে উঠে যায়, কোরআন শরীফটি নিজের জায়গায় রেখে দেয়। এহসান মেহেরুনকে উঠে যেতে দেখে নিজ বাথরুমে প্রবেশ করে, পরে অজু করে বেরিয়ে আসে। এহসান বিছানার কাছে এসে দেখে মেহেরুন বিছানায় শুয়ে আছে। এতক্ষণ তার চোখ ভারী হয়ে আসছে। আজ যে কেন জানি মেহেরুনের দিকে বারবারই নিজের অজান্তেই চোখ চলে যাচ্ছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে, ঘরের বাতিগুলো নিভিয়ে নিজেও বিছানায় উঠে পড়ে। মেহেরুন দীর্ঘ এক হতাশ শ্বাস নেয়, তারপর আলতো করে এগিয়ে এসে এহসানের পাপিষ্ঠ বুকে নিশ্চিন্তে মাথা রাখে। সে জানে যদি সে নিজে আসে এহসান ঠিকই তাকে বুকে আগলে ধরবে। তাই নিজেই আসা ভালো, কারণ তার জেদের কোনো মূল্য নেই এই দুনিয়ায়। তার মূল্য নেই, আর তার জেদেরও মূল্য কেনই বা থাকবে। এহসান মেহেরুনকে নিজের বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। এত জোরে চেপে ধরেছে যে মেহেরুনের মনে হয় তার শরীরের সমস্ত হাড় ভেঙে যাবে। এতটা শক্তি দিয়ে ধরেছে যে মেহেরুন চিৎকার করে বলে, মেরে ফেলবেন নাকি? এভাবে ধরলেন, ছাড়ুন বলছি, অসভ্য পুরুষ। এহসান মেহেরুনের এমন চিৎকারে ওকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু মেহেরুনের কয়েকবার শ্বাস নিতে নিতেই এহসান মেহেরুনকে বালিশে শুয়ে দিয়ে মেহেরুনের দুই হাত আলতো চেপে ধরে, আর এক পলকে নিজে আধশোয়া হয়ে অর্ধভর দিয়ে মেহেরুনের ওপর শুয়ে যায়। ব্যাস, এতেই মেহেরুন আঁতকে উঠে কলিজা অবধি ঘামতে শুরু করে। কী করছে এই পুরুষ? এখন উল্টোপাল্টা কিছু করবে নাকি? মেহেরুন এসব ভাবছে আর সমান তালে নাড়াচাড়া করছে। তবে এহসান এসবে কিছুই যায় আসে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরুনের ঠোঁটের নিচে থাকা লাল তিলটায়। বেলকনির পর্দা একটু এলিয়ে দেওয়া, তাই চাঁদের আলো স্পষ্ট ওদের উপর এসে পড়েছে, যার ফলে মেহেরুনের ঠোঁটের তিলটা চকচক করছে। চাঁদের আলোয় বারবারই এহসান আর নিজেকে ধরে রাখতে পারে না। নিজের ঠোঁট এক পলকে ডুবিয়ে দেয় নিজের আপন নারীর ওই ঠোঁটের নিচের তিলে। এহসানের ঠোঁটের স্পর্শ পেতেই মেহেরুন বরফের ন্যায় জমে যায়। শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইতে থাকে তার। এহসানের খোঁচা খোঁচা দাড়ি গিয়ে মেহেরুনের নরম ত্বকে এক প্রকার বিঁধে গেছে। অসম্ভব অস্বস্তি হচ্ছে মেহেরুনের। এর মধ্যে নড়াচড়াও করতে পারছে না, গলা শুকিয়ে আসছে তার। এহসান কিছু মুহূর্ত পর নিজের ঠোঁটের তিলটা থেকে তুলে নেয়। তারপর কিছু মুহূর্ত নেশাক্ত চোখে মেহেরুনের ঠোঁটের পানে তাকিয়ে থাকে। গোলাপি ঠোঁটজোড়া, ভয়ে বারবার কাঁপছে গোলাপি অধরখানা, শুকিয়ে আসছে অধরখানা। মনে হচ্ছে এই অধরখানা তাকে ভীষণ রকম টানছে, ভীষণ রকম। তাই আর নিজেকে ধরে না রেখে নিজের অধর ডুবিয়ে দেয় নিজের বেগমের অধরে। নিজের ঠোঁটে এহসানের ঠোঁটের স্পর্শ পেয়ে এখন মেহেরুনের স্নায়ু অবধি অবশ হয়ে গেছে। এহসান বারবার নিজের ঠোঁট মেহেরুনের ঠোঁটে ছোঁয়াচ্ছে, তাই মেহেরুন দুই গালে
বারবারই এহসানের দাড়ি ভিজছে। মেহেরুন ভয়ে লজ্জায় বিছানার চাদর শক্ত করে খামচে ধরে। মেহেরুনের ধমনী অবধি জমাট বেঁধে গেছে। এতটা ভয়ঙ্কর অনুভূতি শিকার সে কখনো হয়নি। এই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ার চেয়ে ভালো তো মাটির নিচে চলে যাওয়া তার জন্য উত্তম। এক মুহূর্ত, দু মুহূর্ত, কয়েকটি প্রহর কেটে যায় দেখতে দেখতে, কিন্তু তাও এহসান মেহেরুনের ঠোঁট ছাড়ে না। নেশায় ডুবে গেছে সে, তলিয়ে গেছে এহসান। তার মনে হচ্ছে সারা রাত এই ঠোঁটে ডুবে থাকবে। আরও কিছু মুহূর্ত পর এহসান মেহেরুনকে ছেড়ে দেয়। মেহেরুন এতে নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। গলা টানিয়ে বুক টেনে শ্বাস নিতে থাকে। এতে এহসানের চোখে আটকে মেহেরুনের ফর্সা গলায়। তাই এক মুহূর্ত দেরি না করে একটানে মেহেরুনের গলা থেকে ওড়না সরিয়ে নেয়। এতে মেহেরুনের গায়ে কামিজও কিছুটা সরে যায়, যার ফলে মেহেরুনের গলার নিচে থাকা লাল তিলটাও স্পষ্ট দেখতে পায় এহসান। এই মুহূর্তে আর নিজেকে সামলাতে পারে না সে নিজেকে, তাই নিজের ডুবিয়ে দেয় সেই তিলে। মেহেরুন একটু স্বস্তি পেয়েছিল, কিন্তু এহসান এমন কাণ্ডে সে ভয়ে ঘাবড়ে এহসানের পিঠে টি-শার্ট এর অংশ ঝাপটে খাবলে ধরে। এহসানের খোঁচা খোঁচা দাড়ি ওর গলায় বিঁধছে। সুরসুরি লাগছে খুব। না, আর নিতে পারছে না মেহেরুন। তার চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেই শক্তিটুকুও পাচ্ছে না। অবশ হয়ে আছে তার সারা সর্বাঙ্গ। এহসান মেহেরুনের সম্পূর্ণ গলায় নিজের ঠোঁট বারবার ছোঁয়াচ্ছে। এহসান কয়েকবার নিজের দাঁত বসিয়ে দেয় মেহেরুনের গলায়। এতে মেহেরুন কাঁপতে থাকে। ধীরে ধীরে ওর অচেতন শরীর নিজের আয়ত্তে আসছে। জোরে জোরে শ্বাস নিতে থাকে। একবার একটু শক্তি নিয়ে চিৎকার করে বলে, আমায় ছেড়ে দিন, কষ্ট হচ্ছে ভীষণ। মেহেরুন এমন চাপা আর্তনাদে ছেড়ে দেয় এহসান ওকে। এহসান ওকে ছেড়ে দিয়ে এক লাফে উঠে বসে। মেহেরুন আর নিজের গলার দিকে তাকায়। স্পষ্ট দেখতে পায় লাল টুকরো টুকরো হয়ে গেছে ওর গলায় ফর্সা চামড়া। চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় শ্বাস নিতে থাকে। মেহেরুন নিশ্চিন্তে শুয়ে থাকা এহসানের পানে ছলছল চোখে তাকিয়ে বলে, আপনি কি? ছেড়ে দেয় এহসান ওকে। এহসান ওকে ছেড়ে দিতে এক লাফে উঠে বসে মেহেরুন আর নিজের গলার দিকে তাকায়। স্পষ্ট পায় দেখতে লাল টুকরো টুকরো হয়ে গেছে ওর ফর্সা গলার চামড়া। চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় শ্বাস নিতে থাকে। মেহেরুন নিশ্চিন্তে শুয়ে থাকা এহসানের পানে ছলছল চোখে তাকিয়ে বলে, আপনি কি আদৌ মানুষ? কি করছেন আপনি আমার সাথে? সারা গলার রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছেন। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, শুকরিয়া আদায় কর যে শুধু গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছি, সারা শরীরে নয়। মেহেরুন একবার কেঁদে দিবে এমন পরিস্থিতিতে সে এহসানকে নিজের গাল দেখিয়ে বলে, দেখুন কি করেছেন আপনি আমার গাল, নিজের দাড়ি দিয়ে কীভাবে ক্ষতবিক্ষত করেছেন। এহসান নিজের দুই হাত নিজের মাথার পিছনে নিয়ে আয়েশ করে শুতে শুতে বলে, আমার দাড়ি আর অধর দিয়ে তোর সারা শরীরে ক্ষতবিক্ষত হওয়ার কথা ছিল, তার বদলে শুধু গাল আর গলায় হয়েছে, তাই শুকরিয়া আদায় কর বেয়াদব নারী। এহসানের এমন উত্তর শুনে একবার মেহেরুন ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। কারণ কয়েকদিনে এহসান যতই ওকে চড়-থাপ্পড় মারুক, কিন্তু তাও এমন আচরণ করেনি। তাই গলা চেপে কেঁদে দেয়। যথেষ্ট চেষ্টা করেছে কান্না না করার, কিন্তু তাতেও কাজ হয়নি। এহসান মেহেরুনকে কাঁদতে দেখে শান্ত গলায় বলে, কান্না বন্ধ কর বেয়াদব নারী, নয়তো তোর এই কান্নাকে আমি চিৎকারে পরিণত করব। এহসানের এমন অসম্ভব ইঙ্গিতের কথা বলায় মেহেরুন মুহূর্তে বুঝে যায় এহসান কি বলতে চাইছে। তাই কান্না বন্ধ করে রেখে বলে, আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি এশার সাথে থাকবো, আপনার সাথে থাকবো না আমি। এ বলে মেহেরুন যখনই অগ্রসর হয় বিছানা থেকে নামতে, তখনই এহসান ওকে হ্যাঁচকা টানে বালিশে শুইয়ে দেয়। মেহেরুন কিছু মুহূর্ত পর বুঝে উঠতে পারে কি হয়েছে। এহসান এমন জোরে টান দিয়েছে ওর মাথা
ঘুরে গেছে এক প্রকার। মেহেরুন সব বুঝতে পারে যে না আবার উঠতে যাবে। তখনই এহসান ওর কোমরে হাত রাখে। এই নড়াচড়ায় কামিজ কিছুটা সরে গেছে, তাই এহসানের হাত মেহেরুনের উন্মুক্ত কোমরে স্পর্শ করে। এহসান কোনো কিছু না ভেবে সমান তালে সুড়সুড়ি দিতে থাকে মেহেরুনের কোমরে। এতে নিজের অনুচ্ছ্বাসিতভাবে খিলখিলিয়ে শব্দ করে হেসে ওঠে মেহেরুন। নিজের নারীকে হাসতে দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায় এহসানের। নিজেও শব্দ করে হেসে ওঠে। গাইস, শব্দের উচ্চারণে ভুল ত্রুটির জন্য মাফ করবেন। আর এখানেও গল্পে একটু বানানগুলো ভুল ছিল এই জন্য। আর আমার কাছে 2টা ফোন নাই, একটা ফোন আছে, একটা ফোনই স্ক্রিনশট নিয়ে তারপরে এডিটিং করে ভয়েস ওভার করতে হয়, এই জন্য একটু লেট হয়। সো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করব যে তাড়াতাড়ি পার্টগুলো দেওয়ার জন্য, কারণ গল্প শেষ করেছে লেখিকা, আমিও চেষ্টা করব এখানে শেষ করার জন্য। আর সবাই প্লিজ সাপোর্ট করবেন, এটাই।